তাহলে দাঁড়িপাল্লা নির্বাচিত হয়েছে, বিজয়ী হয়েছে, এটা শোনার সাথে সাথেই আপনার ওই দিন রাত্র থেকে এবং পরের দিন থেকেই এই এলাকার সন্ত্রাস, দুর্নীতি, মাদক ব্যবসা এবং অনিয়ম অর্ধেকের বেশি অটো বন্ধ হয়ে যাবে। যে বিগত 15 বছরে যারা এমপি ছিল তাদের চেহারাটাও দেখে নাই, তারা কখনো তাদের গলি দিয়েও হাইটে যায় নাই। যানজট একটা বড় সমস্যা আমাদের এলাকার জন্য। জ্যাম নিরসনের জন্য আমাদেরকে একটা মাস্টার প্ল্যান তৈরি করতে হবে। যে আপনাকে ধন্যবাদ, নয়া দিগন্তকে ধন্যবাদ। ঢাকা 6 নির্বাচনী এলাকা, এটা বুড়িগঙ্গার তীর ঘেঁষে অবস্থিত। পুরান ঢাকা বলতে যেটাকে বোঝায়, এটা ঢাকা 6 সূত্রাপুর, ওয়ারী, গেন্ডারিয়া, কোতোয়ালি এবং বংশালের আংশিক এরিয়ার নিয়েই আমাদের এই আসন। এই আসনের মানুষের সমস্যার কোনো অন্ত নেই। তার কারণ হচ্ছে বিগত 54 বছরে যারা ক্ষমতায় এসেছিল তারা চোখে পড়ার মতন মানুষের কল্যাণে তেমন কোনো উন্নয়ন করেন নাই। এলাকায় যদি আমি মোটা দাগে কয়েকটা বড় প্রবলেমের কথা বলি, ব্যবসাবান্ধব এরিয়া হিসেবে এ এলাকায় চাঁদাবাজির ব্যাপক অভিযোগ রয়েছে এবং নীরবে চাঁদাবাজি হয়। সদরঘাট, ফলের মার্কেট থেকে শুরু করে যত বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে, এপাশে কাপ্তান বাজার বলেন, নবপুর রোড বলেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়েতে ব্যাপক ভিত্তিক চাঁদাবাজি এখানে হয়। দখল বাণিজ্য আছে, এর পাশাপাশি মাদকের একটা ভয়াবহতা এই আসনের ভিতরে আছে। বিশেষ করে গেন্ডারিয়া এলাকাগুলো এবং সদরঘাট কেন্দ্রিক এই মাদকের ছড়াছড়ি রয়েছে। এতে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এলাকার বড় সমস্যার ভিতরে রয়েছে গ্যাস সংকট, তীব্র আকারে গ্যাসের সংকট রয়েছে। গ্যাসের অভাবে মা বোনেরা রাত্রে ঘুমাইতে পারে না। রাত 3টা-4টার সময় গ্যাস আসে, তখন রান্নাবাড়া করতে যায়। এটা কিভাবে সম্ভব? এবং আমরা যতটুকু খোঁজখবর নিয়েছি এবং সেখান থেকে জানার চেষ্টা করেছি যে এখানে একদল অসাধু চক্র রয়েছে, অফিসার কর্মকর্তারা রয়েছে, তারা রান্নার টাইমে গ্যাস না দিয়ে অন্য টাইমে গ্যাস দেওয়ার ব্যবস্থা করে। এটা জনগণের দুর্ভোগ বাড়ায়, এটা একটা বড় ধরনের সমস্যা। এছাড়া এখানে বড় সমস্যাগুলোর ভিতরে রয়েছে সোয়ারেজ লাইন এবং পানির লাইন। এটা কোনো জায়গায় এক হয়ে গেছে। অনেক পুরাতন আমলের সোয়ারেজ লাইন, পানি লাইনের পরে এটাকে আধুনিকায়ন করার কোনো ব্যবস্থা করা হয় নাই। এই জন্য সোয়ারেজ লাইন, বিশুদ্ধ পানির একটা বড় সমস্যা রয়ে গেছে। এছাড়া এলাকার সমস্যার ভিতরে রয়েছে ঘনবসতিপূর্ণ এলাকা, কিন্তু এলাকার রাস্তাঘাট সম্প্রসারণ করা, উন্নয়ন করার ব্যাপারে তেমন কোনো নজরদারি নাই। এরপরে আপনার ব্যবসাবান্ধব এরিয়ার কারণে প্রচুর শ্রমিক এবং মানুষের বসবাস। আমার এরিয়ায় 3 লক্ষ ভোটার, সেই ভোটারের পাশে কিন্তু বসবাস করে এলাকায় প্রায় 30 লক্ষ মানুষ। এই 30 লক্ষ মানুষের চিকিৎসা সেবার উন্নয়নের জন্য কোনো হাসপাতাল নেই, সরকারি একটি হাসপাতালও আমাদের এখানে নাই। তো এটা মানুষের একটা মৌলিক অধিকার। এই সময়ে যদি একটা এলাকার উন্নয়নে, তাও ক্যাপিটাল অথবা এবং এটা পুরান ঢাকা, যেটা অরিজিনাল ঢাকা, সেই ঢাকায় আমার একটা আসন, এখানের ভিতরে একটা সরকারি হাসপাতাল নাই, এটা ভাবা যায় না। চিকিৎসার অভাব রয়েছে এখানে। এরপরে জীবনমান উন্নয়নের জন্য তেমন কোনো কর্মসূচি নাই। বিশেষ করে আমি যদি বলতে চাই, বিগত সময়গুলোতে যারা নির্বাচিত ছিলেন গত 15 বছরে, তাদের ছায়া পর্যন্ত অনেকে দেখে নাই। জনগণের কাছে কেউ যায় না, যার কারণে এখানে জনগণের সমস্যা সমাধানের কোনো অগ্রগতি নেই। মাঝে মাঝে দেখা যায় পানির বিল এবং গ্যাসের ইলেকট্রিক বিলের ভিতরে ভুতুড়ে বিল আসে মানুষের। এটা ব্যাপক ভিত্তিক অভিযোগ এলাকাগুলোতে রয়েছে। এরপরে খেলার মাঠের সমস্যা রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতার বড় ধরনের সমস্যা রয়েছে। এরপরে আপনার মশার উপদ্রব রয়েছে এই এলাকাগুলো ঘনবসতিপূর্ণ হওয়ার কারণে এবং ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকার কারণে ব্যাপক ভিত্তিক ডেঙ্গু থেকে শুরু করে মশার একটা উপদ্রব এলাকায় রয়েছে। জলাধার নাই এবং যতটুকু ছোট ছোট পার্ক বা খেলার মাঠ রয়েছে, জলাধারগুলো দখলে চলে গেছে, খেলার মাঠগুলো দখলে চলে গেছে। আমাদের এই একবারেই আপনি যদি দেখেন, আপনার মিডিয়া যে দেখতেই পাবে, সায়দাবাদ রেল লাইনের আগেই বাম হাতে একটা
আমাদের এখানে একটা পার্ক আছে ছোট বিনোদনের জন্য, কিন্তু এই পার্কটা সিটি কর্পোরেশনের গাড়ি দিয়ে ভরে রাখা হয়েছে। এটা দুর্ভাগ্যজনক মানুষের জন্য। এভাবে আমরা যদি বলি সার্বিকভাবে এই এলাকার মানুষ বেনিফিটেড হতে পারে এরকম কোনো প্রতিষ্ঠান সরকারিভাবে গড়ে তোলা হয় নাই। ব্যবসা বান্ধব এরিয়ার কারণে এই এলাকাতে আমাদের কোনো আইটি পার্ক নাই যে আইটি সমস্যার সমাধান নিয়ে উদ্যোক্তা তৈরি করবে, যুবকদের কর্মসংস্থান তৈরি করবে, এটা নাই। শিক্ষার উন্নয়নে এখানে নতুন করে কোনো স্থাপনা নাই। আপনি যদি দেখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কবি নজরুল, সোহরাওয়ার্দী এবং ওইখান দিয়ে অনেকগুলো স্কুল আছে, এগুলো অনেক পুরাতন আমলের, কিন্তু এগুলোর যে আধুনিকায়ন দরকার, এখানে যে নতুন স্ট্রাকচার দরকার, এখানে যে ডেভেলপমেন্ট দরকার, হল দরকার, ছাত্রদের থাকার কোনো ভালো ব্যবস্থা নেই। তার মানে যুব সমাজকে গড়ে তোলার কোনো কর্মসূচি এখানে নাই। ব্যবসায়ীদের ট্রেনিং সেন্টার নাই, শ্রমিকদের ট্রেনিং সেন্টার নাই, যার কারণে এখানে মানে এলাকাটাকে সৌন্দর্যমণ্ডিত করা, এলাকার মানুষের জীবন মানের উন্নয়ন ঘটানোর জন্য এই যে নতুন আধুনিক যুগের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য যে ম্যান পাওয়ার দরকার, সেই ম্যান পাওয়ার তৈরির কোনো পরিকল্পনা এই এলাকায় আমরা চোখে পড়ে না আমাদের। আমি সমস্যাগুলো যেহেতু আইডেন্টিফাই করতে পেরেছি, সমাধানও আমাদের কাছে রয়েছে। আমরা মনে করছি যে লং টাইম ধরে এই এলাকায় যেহেতু উন্নয়ন হয় নাই, আমরা বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞদেরকে নিয়ে একটা অ্যাডভাইজারি বোর্ড গঠন করে একটা মাস্টার প্ল্যান তৈরি করব। কিভাবে এই সমস্যার সমাধানে আমরা মানে এক্সপার্টদের সহযোগিতা নিয়ে আমরা পরিকল্পনা তৈরি করতে পারি। বিশেষ করে আরেকটি প্রবলেমের কথা আমি বলতেই আপনাকে ভুলে গিয়েছি, এটা অনেক বড় প্রবলেম। এই যে বুড়িগঙ্গা, এটা দূষিত হয়েছে এবং এটা দখল হয়েছে। আমরা বলছি যে এই বুড়িগঙ্গাকে আমরা দখল এবং দূষণ মুক্ত করব এবং এটাকে আধুনিক মানে যতগুলো নগরী রয়েছে নদীর পাড় ঘেঁষে, সেই আমাদের অর্থনীতির চালিকা শক্তি কিন্তু ঢাকা শহরের একটা বড় জায়গা হচ্ছে এই সদরঘাট, বুড়িগঙ্গা লঞ্চ টার্মিনাল। এখান দিয়ে কিন্তু একটা অর্থনৈতিক ব্যাপক উন্নয়ন ঘটে এখানে। কিন্তু এই জায়গাটাকে যদি আমরা পর্যটন কেন্দ্র তৈরি করতে পারি, এখানের নদীর পানিটাকে আমরা যদি বিশুদ্ধ করতে পারি, নদীর পানিতে ফ্লো আনতে পারি, পদ্মা সেতু হওয়ার পরে এই নদীতে স্রোত অনেকটা কমে আসছে, পানিটাও কমে আসছে। তো আমি মনে করি যে এটাকে আমরা কি করব, দূষণমুক্ত করব এবং এটাকে লন্ডনের টেমস নদীর মতো করেই আমরা এই এলাকাটাকে পর্যটন কেন্দ্রে রূপান্তরিত করব। এর মাধ্যম দিয়ে আমাদের যুব সমাজ এবং আমাদের ব্যবসায়ীদের একটা বড় কর্মসংস্থানের ব্যবস্থা কিন্তু এর মাধ্যম দিয়ে ঘটবে ইনশাল্লাহ। এরপরে আমরা বলছি যে বিশেষায়িত হাসপাতাল এখানে করা হবে, আধুনিক মানের হাসপাতাল তৈরির আমরা পরিকল্পনা করছি। আমরা যদি জনগণ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে সবার আগে আমরা এই হাসপাতাল করার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করব। অনেকে বলেন যে এখানে কোথায় হাসপাতাল করবেন, জায়গা নেই। এই ঢাকাতে এখানে অনেক জায়গা রয়েছে, খাস জায়গা রয়েছে, সরকারি জায়গা রয়েছে, সেখানে এটা করা সম্ভব। এলাকার প্রবলেমের ভিতরে আরও একটা বড় প্রবলেম হচ্ছে আমাদের অনেকগুলো জায়গাকে কি করা হয়েছে, আমাদের খাস মহলের নামে আমাদের ভাইদের জায়গা জমি এগুলোকে মানে খাজনা নেওয়া হচ্ছে না। এই খাজনা না নেওয়ার কারণে আমাদের মানুষরা ব্যবসা করতে পারছে না, বাড়ি করতে পারছে না, বিল্ডিং করলে ফ্ল্যাট রেজিস্ট্রেশন করতে পারতেছে না। এটা আরেকটা বড় ধরনের প্রবলেম। আমরা এটার মানে সঠিক সমাধান করার জন্য আমরা মাস্টার প্ল্যান নিয়েছি এবং আমরা ইতিমধ্যে বিভিন্ন মন্ত্রণালয়, ডিসি অফিস সহ কথা বলছি। আমি ইতিমধ্যে এটা সমাধানের জন্য মানববন্ধনও গড়ে তুলেছি। তো এটার মাধ্যম দিয়ে আমরা এলাকার মানুষের এই সমস্যার সমাধান করতে চাই। এছাড়া পরিকল্পিতভাবে স্কুল, কলেজ এবং মাদ্রাসা এখানে প্রতিষ্ঠার মাধ্যম দিয়ে আমরা মানে শিক্ষার মান উন্নয়ন ঘটাতে চাই। শিক্ষার ক্ষেত্রে আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে পুরাতন, কবি নজরুল, সোহরাওয়ার্দী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় যদিও ওই পারে চলে যাচ্ছে এবং তাদের অবকাঠামো নির্মাণের কাজ চলমান রয়েছে, কিন্তু অন্য অন্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানের মান উন্নয়ন করা আমাদের ব্যাপকভাবে দরকার। খেলার মাঠের জন্য সরকারের দখল হওয়া যে জায়গাগুলো রয়েছে, এই দখলগুলোকে আমরা উদ্ধার করব। আমরা মাদক নির্মূলের জন্য বলছি যে আমরা মসজিদ ভিত্তিক আমরা নাগরিক কমিটি এবং মসজিদ কমিটি, ইমাম, খতিব এবং পঞ্চায়েতের নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমরা সামাজিক এই চাঁদা, দখল, মাদক যেগুলো একটা আরেকটার সাথে কি ইন্টার রিলেটেড, এই কর্মসূচিগুলো মানে দূরীভূত করার জন্য প্রশাসনের পাশাপাশি আমরা সামাজিক একটা বলয় তৈরি করব। সামাজিক শক্তি
গড়ে তুলব, যেটার মাধ্যম দিয়ে আমরা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত করে এই এলাকাকে একটা ব্যবসাবান্ধব এলাকায় রূপান্তরিত করব। এরপরে আমরা বলছি যে গ্যাস সমস্যার সমাধানের জন্য আমরা সরকারের সাথে বসবো এবং সংশ্লিষ্ট দপ্তরের সাথে বসে আমাদের রান্নার টাইমগুলোতে গ্যাস দেওয়ার ব্যাপারে আমরা যাতে উদ্যোগ গ্রহণ করা যায় এবং পাশাপাশি যে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে এ ব্যাপারটা আমাদের কাছে অনেকটাই স্পষ্ট। সেটা যদি সংশ্লিষ্ট মহল যদি এটার ব্যাপারে সাড়া না দেয় তাহলে অবশ্যই আমরা জনগণকে সাথে নিয়ে এটা সমাধানের জন্য আমরা চেষ্টা করব। মশক নিধন অভিযানের জন্য আমরা দলীয়ভাবেই আমাদের রেগুলার আমরা প্রতিটা ওয়ার্ডেই কী করছি, আমাদের দলীয় ব্যবস্থাপনা আছে, সেখানে আমরা এটা করছি। জনগণের বিশেষ করে খেলার মাঠ যেগুলো দখল হয়েছে, এটা আমি বলেছি, অনেকগুলো জলাশয় আছে সেগুলোও দখল হয়ে আছে, এগুলোও দখলমুক্ত করে আমরা সাঁতার থেকে শুরু করে নিয়ে জনগণের বসবাস উপযোগী এই জায়গাগুলো আমরা গড়ে তুলব। যানজট একটা বড় সমস্যা আমাদের এলাকার জন্য। জ্যাম নিরসনের জন্য আমাদেরকে একটা মাস্টার প্ল্যান তৈরি করতে হবে। অনেক ধরনের এমন জায়গা, এমন প্রতিষ্ঠানগুলো আছে যেগুলো আমরা যদি আরও বেটার জায়গায় তাদেরকে মানে দিতে পারি এবং সুযোগ সুবিধা, আধুনিক সুযোগ সুবিধা, ব্যবসার পরিবেশ দিতে পারি, তাহলে আমি মনে করি এই এলাকার যানজটেরও একটা বড় ধরনের সমস্যা হবে। এখানে কোনো নাই, আমাদের এলাকার ভিতরে কোনো বাস স্টেশন নাই, যার কারণে যন্ত্রতন্ত্র যেখানে সেখানে গাড়ি পার্কিং করে মানে একটা বড় ধরনের যানজট তৈরি করা হচ্ছে। আমি মনে করি যে এটারও আমাদের সুযোগ রয়েছে পরিকল্পিতভাবে সরকারের সাথে যদি আমরা নির্বাচিত হতে পারি তাহলে জনগণকে সাথে নিয়ে আমরা মাস্টার প্ল্যান নিয়ে কাজ করব। আসলে ইতিপূর্বে যারা নির্বাচিত হয়েছে আমরা জনগণের কাছে উঠান বৈঠক করছি, উন্নয়ন ভাবনার মিটিং করছি, সেখানে জনগণ বলছে যে বিগত 15 বছরে যারা এমপি ছিল তাদের চেহারাটাও দেখে নাই, তারা কখনো তাদের গলি দিয়েও হাঁটে যায় নাই। তার মানে উন্নয়ন কি হবে? তা আমরা বলেছি যে আমরা নির্বাচিত হলে আমরা প্রতি 2 থেকে 3 মাস অন্তর আমরা বিভিন্ন এলাকায় ঢুকে নির্বাচিত হওয়ার পরেও এলাকার উন্নয়নে, এলাকার সমস্যার সমাধানে কি করা যায় সেই ব্যাপারে আমরা কর্মসূচি হাতে নেব। এভাবে আমরা যে জিনিসগুলো ফাইন্ড আউট করেছি এলাকার উন্নয়নের, সেগুলো আমরা তড়িৎ ভিত্তিতে, এটা আমাদের পরিকল্পনা থাকবে 3 ধরনের। একটা হচ্ছে স্বল্পমেয়াদী, একটা মধ্যমেয়াদী এবং একটা দীর্ঘমেয়াদী। কারণ কিছু কিছু পরিকল্পনা বাস্তবায়ন করতে সময় লাগবে, আর কিছু আছে অবশ্যই এটা অল্পতেই করা যায়। এবং আমি মনে করি দাঁড়িপাল্লাকে যদি ঢাকা 6-এর জনগণ ভোট দেয় তাহলে দাঁড়িপাল্লা নির্বাচিত হয়েছে, বিজয়ী হয়েছে, এটা শোনার সাথে সাথেই আপনার ওই দিন রাত্র থেকে এবং পরের দিন থেকেই এই এলাকার সন্ত্রাস, দুর্নীতি, মাদক ব্যবসা এবং অনিয়ম অর্ধেকের বেশি অটো বন্ধ হয়ে যাবে। বাকি অর্ধেক আমরা জনগণকে সাথে নিয়ে সেটার সমাধান করবো ইনশাআল্লাহ। আসলে জনগণের ডোর টু ডোর আমরা যাচ্ছি, একবারে ম্যান টু ম্যান আমরা যাওয়ার চেষ্টা করতেছি। সেখানে জনগণের কাছে এটা স্পষ্ট বিগত সময়গুলোতে ঢাকা 6-এর উন্নয়ন হয় নাই। এবং আমি মানুষের কাছে যখন জিজ্ঞাসা করি যে এমন একটা প্রতিষ্ঠানের নাম বলেন ঢাকা 6-এর ভিতরে আছে বিগত সময়গুলোতে যা প্রতিষ্ঠিত হয়েছে, যার সুফল ঢাকা 6-এর জনগণ ভোগ করতেছে, এরকম একটা প্রতিষ্ঠান কেউ খুঁজে বের করতে পারে নাই। তো এর কারণে জনগণ এখন বলছে যে আপনার মতন একজন উচ্চশিক্ষিত, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন, আবার আপনি আল হাদিসের উপরে অনার্স মাস্টার্স করেছেন, ইসলামী শিক্ষা এবং আধুনিক শিক্ষা, এবং আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনার দ্বারা দুর্নীতি হবে না এটা আমরা বিশ্বাস করি। তো এই জামাত ইসলাম দুর্নীতিমুক্ত একটা দল, যার কারণে জনগণ বলছে 1, 2, 3 আমরা দেখেছি, এখন আমরা 4 নাম্বার দেখতে চাই। 1, 2, 3 বলতে আমি জিজ্ঞেস করলাম ভাই এটাকে কি বোঝায়? বলছে আমরা আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, এবার জামাত ইসলামকে দেখতে চায়। এবং এটার একটা গণজোয়ার তৈরি হয়েছে। আপনি যদি 10টা রিকশায় ওঠেন, 10টা রিকশার ভিতরে আপনি যদি জিজ্ঞাসা করেন নিরপেক্ষভাবে, তাহলে সে বলবে যে ভাই এবার আমরা মোটামুটি দাঁড়িপাল্লাতে দিব। এরকম 7 থেকে 8 জনই বলে ফেলবে। সাধারণ শ্রমিক শ্রেণীর মানুষের কাছে যান, তারা বলবে। মা বোনেদের ভিতরে সবচেয়ে বেশি ভোট আমরা এখানে পাবো বলে আমরা আশা করতেছি। মা বোনরা ব্যাপক ভিত্তিতে আমাদের উপরে আমাদেরকে ভোট দিবে। কারণ মা বোনদের যে সম্মান এবং মর্যাদা এবং তাদের যে চাকরির এনভায়রনমেন্ট, তাদের চাকরিতে যে সুযোগ সুবিধা, এবং জামাতের ব্যাপারে যে অপপ্রচার ছিল, জামাত ক্ষমতা আসলে তারা কি করতে পারবে না, তারা মানে ঘর থেকে বের হতে পারবে না, এটা বিশ্বাস করে না। কারণ আমার ওয়াইফ সহ
আমাদের মহিলা জামাতের যারা জব করেন, যারা প্রফেশনাল, তারা তো এখন ভোট চাইতে মাঠে যাচ্ছেন, যার কারণে এটার উত্তর সাথে সাথেই হয়ে যাচ্ছে। এই জন্য নারী ভোটার, আপনি জানেন যে আমার আসনে প্রায় 48% নারী ভোটার রয়েছে। আমরা তাদেরকে অভয় দিচ্ছি যে আপনারা আসুন, আপনাদেরকে সাথে নিয়ে আমরা একটা সুন্দর ঢাকা 6 গঠন করব, কারণ আপনাদেরকে বাদ দিয়ে আমাদের উন্নয়ন সম্ভব না। এরপরে আমার আসনে রয়েছে আমাদের ভিন্ন ধর্মী যারা আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের একটা বড় সংখ্যক এখানে আছে। ইতিমধ্যে আমি মন্দির রক্ষার জন্য মন্দির পাহারা দেওয়ার আমরা ব্যবস্থা করেছি। তারপরে এখানে তাদের জীবন মান উন্নয়নের জন্য চেষ্টা করেছি। তাদের পূজার সময় আমরা কমিটির সাথে মতবিনিময় করেছি। তাদেরকে আমরা এই কথা বলছি যে হিন্দুদের বাড়ি, ঘর, ব্যবসা, প্রতিষ্ঠান এগুলো কখনোই জামাত কখনো দখল করে নাই এবং করেও নাই। বরঞ্চ আমরা নির্বাচিত হলে আপনারা আপনাদের ধর্মীয়, সামাজিক, অর্থনৈতিক সহ আপনাদের যে ফান্ডামেন্টাল রাইটস আছে এটা 100% আপনারা পাবেন। আপনাদের এই ব্যাপারে কোনো নিরাপত্তা সংকট থাকবে না। তারাও আশ্বস্ত হচ্ছে, আশা করি তারাও আমাদেরকে ভোট দিবেন। এই এলাকায় আরেকটা বড় জনগোষ্ঠী আছে যারা পরিচ্ছন্নতা কর্মী। তাদের ভিতরে অনেকেই হচ্ছেন উচ্চশিক্ষিত, কিন্তু তাদের শিক্ষা থাকার পরেও তাদেরকে রাষ্ট্রের যোগ্যতম জায়গায় তাদেরকে জব করতে দেয়া হচ্ছে না, তাদেরকে আপনার অবরুদ্ধ করে রাখা হয়েছে, তাদের মৌলিক অধিকারগুলোকে হরণ করে রাখা হয়েছে। আমরা বলেছি আমরা নির্বাচিত হলে আপনাদের কি করব, এগুলোর মান উন্নয়ন করব। আমরা খেলার মাঠ গড়ে তুলব, আমরা মসজিদ ভিত্তিক গণশিক্ষার কার্যক্রমকে ব্যাপকভাবে ছড়িয়ে দেব, মন্দির ভিত্তিক গণশিক্ষার কার্যক্রমকে ব্যাপকভাবে ছড়িয়ে দেব। এবং আমরা বলেছি যে শুধু মামলার মাধ্যমে নয়, আইনের আদালতের আশ্রয়ে নয়, আমরা সামাজিক ভিত্তিটাকে এমন একটা জায়গায় নিয়ে যাব, মসজিদ ভিত্তিক আমাদের সামাজিক সমস্যা সমাধানের একটা মসজিদকে কেন্দ্রবিন্দু করে ফেলবো আমরা। তার মাধ্যম দিয়ে মানুষ যত মসজিদমুখী হবে, অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকবে এবং এই সমাজটা তত সুন্দর হবে। যত বেশি কোরআন এবং হাদিসের টাচ থাকবে, তত বেশি ভালো মানুষ তৈরির কারখানা হবে। এর পাশাপাশি আমরা শিক্ষার উন্নয়নে এখানে বড় ধরনের পরিবর্তন আনা এবং শিক্ষা প্রতিষ্ঠান, ভালো ভালো প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। সবচেয়ে বড় পরিচয় হচ্ছে নারী আমার মা, নারী আমার বোন, নারী আমাদের কারো কারো স্ত্রী। তো এই জনগোষ্ঠীর একটা 48% বা 50% এই জনগোষ্ঠীকে বাদ রেখে আমাদের কোনো উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব না। আমরা যদি তাদেরকে ভালো করে শিক্ষা দিতে পারি, তাহলে তাদেরকে শিক্ষক হিসেবে আমরা এখানে তারা শিক্ষার জগতে ভূমিকা রাখতে পারবে। এছাড়াও এই এলাকা যেহেতু একটি ব্যবসায়ী এরিয়া, এই ব্যবসায়ী এরিয়া হওয়ার কারণে আমরা এখানে যদি উদ্যোক্তা তৈরির জন্য আমরা কর্মসূচি নিতে পারি, তাহলে নারী উদ্যোক্তা আমরা তৈরি করব, তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করব, তাদের স্বল্প পুঁজি দিয়ে আমরা কি করব, ব্যবসা করব। বিশেষ করে আমাদের খেটে খাওয়া অনেক মা বোনেরা আছে, তাদেরকে সেলাই মেশিন বিতরণ থেকে শুরু করে নিয়ে ছোট ছোট পুঁজি দিয়ে, কর্জে হাসানা দিয়ে বা ক্ষুদ্র ঋণ দেওয়ার মাধ্যম দিয়ে তাদেরকে, নারীদের পাশাপাশি এরকম অভাবগ্রস্ত শ্রমিক এবং সাফারিং যারা পিপুল আছে তাদেরকে ক্ষুদ্র পুঁজি দিয়ে তাদেরকে কি করা, স্বাবলম্বী করার উদ্যোগ আমাদের থাকবে। এর পাশাপাশি নারীদেরকে আমরা বর্তমান আধুনিক প্রযুক্তির যে শিক্ষাটা রয়েছে, আইটি পার্ক যদি আমরা এখানে প্রতিষ্ঠিত করতে পারি, আইটি পার্কের পাশাপাশিও আমরা এই এলাকায় আমাদের নিজস্ব উদ্যোগে আমার অলরেডি কিছু আছে এখানে প্রতিষ্ঠান, যেখানে আমরা কম্পিউটার থেকে শুরু করে ফ্রিল্যান্সিং থেকে শুরু করে নিয়ে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়ার মাধ্যম দিয়ে আমরা কিন্তু নারীদেরকে আধুনিক যুগে তাদের ইনকাম ব্যবস্থা গড়ে তুলতে পারি। এই উদ্যোগ আমাদের থাকবে ইনশাআল্লাহ। এভাবে করে নারীকে এই সমাজের উন্নয়নে তারা যেন রোল মডেল হয়, তারা যদি ভূমিকা রাখতে পারে, এই ব্যাপারটাকে আমরা গুরুত্ব দিচ্ছি। মিথ্যা এবং বানোয়াট এবং ভিত্তিহীন, বরঞ্চ নারী জামাত ইসলামী ক্ষমতায় আসলে অত্যন্ত সবচেয়ে ভালো নিরাপত্তা এবং ভালো পরিবেশের ভিতর দিয়ে তার সিকিউরিটি মেনটেন করেই সে তার জব করতে পারবে। যেখানে নারীর প্রতি সহিংস আচরণ হয়, যেখানে নারীর প্রতি অনেক ধরনের অশালীন পরিবেশ তৈরি হয়, সেই পরিবেশ আর তখন থাকবে না। মানুষ নারীকে মর্যাদা দিয়েই এই সমাজে এগিয়ে নিয়ে যাবে। এর জন্য আমাদের অনেক বড় পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনার একটা বড় অংশ হচ্ছে আমরা যুবকদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করব। বেকারত্ব দূরীকরণটাই হচ্ছে আমাদের মূল টার্গেট। এটার জন্য আমাদের অনেকগুলো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং ল্যাঙ্গুয়েজ শেখার জায়গা আছে। কারিগরি শিক্ষা এবং ল্যাঙ্গুয়েজ শেখার মাধ্যম দিয়ে আমরা কি করব, তাদেরকে
যাদের সুযোগ থাকবে স্বল্প টাকায় যেন তারা বিদেশে যেয়ে তারা দেশের জন্য রেমিটেন্স পাঠাতে পারে, সেটার মাধ্যম দিয়ে আমরা একটা বড় উদ্যোগ গ্রহণ করব। এছাড়া আপনার যুব উন্নয়নের মাধ্যম দিয়ে, যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যম দিয়ে ট্রেনিং নিয়ে তাদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলব। তাদের যাদের সুযোগ রয়েছে, অ্যাবিলিটি রয়েছে, বিসিএস থেকে শুরু করে ব্যাংকিং জব থেকে শুরু করে নিয়ে তাদেরকে আমরা জব প্রিপারেশনের জন্য আমরা ট্রেনিং দেব। ট্রেনিং দেওয়ার মাধ্যমে আমার এই ঢাকা 6 থেকে তারা বিসিএস থেকে শুরু করে নিয়ে বিভিন্ন জায়গায় প্রতিযোগিতামূলক পরীক্ষায় তারা অনেক ভালো করবে। এই জাতীয় প্রতিষ্ঠান আমাদের কাছে রয়েছে। বিশ্ববিদ্যালয় পড়া থেকে শুরু করে নিয়ে বিভিন্ন জায়গায় দেশে বিদেশে উচ্চশিক্ষার জন্য তাদেরকে সুন্দর এনভায়রনমেন্ট তৈরি করে দেব আমরা। এই এলাকা থেকে আপনি জানেন যে অনেকেরই সন্তানরা তারা বিদেশে যায়, লেখাপড়া করে, এবং তাদেরকে যদি আমরা স্বল্প টাকায় ট্রেনিং দিয়ে সুন্দরভাবে আইএলটিএস করানোর মাধ্যম দিয়ে, যার জিআরই টোফেল যার যেটা করা প্রয়োজন এগুলো হেল্প দেওয়ার মাধ্যম দিয়ে আমরা এটা করতে পারি। আবার যারা স্বল্প শিক্ষিত থাকবে তাদের অনেককে আমরা কিন্তু ড্রাইভিং শেখানোর আমাদের স্কুল রয়েছে, এটার মাধ্যম দিয়ে ড্রাইভিং শিখে আমরা কর্মসংস্থানের উপযোগী, অর্থাৎ দেশের সমস্ত সেক্টরগুলোর উপযোগী ট্রেনিং এখানে যদি আমরা এখানে যদি না আমরা এটা করব, এটা আমাদের অঙ্গীকার। অলরেডি আমাদের অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে এটা শিখতেছে, কম্পিউটার ট্রেনিং থেকে শুরু করে নিয়ে আইটি ট্রেনিং থেকে শুরু করে নিয়ে মোবাইল সার্ভিসিং, ভূমি জরিপ থেকে শুরু করে অনেকগুলো কর্মসূচি আমাদের চলমান আছে। এটার মাধ্যম দিয়ে আমরা যুবকদেরকে আধুনিক যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় এই ঢাকাতে যেন তারা মানে উন্নয়নে ভূমিকা রাখতে পারে এবং তাদের বেকারত্ব দূর করতে পারে, এই ব্যাপারে আমরা ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। আমরা বলেছি যে মাদক নির্মূল একমাত্র জামাত ইসলামের দ্বারাই করা সম্ভব। কেন? জনগণকে আমরা এটা বলছি যে দেখেন, মাদক নির্মূল হলে যারা নির্মূল করবেন তাদেরকে মাদক মুক্ত হতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী এবং আমরা, আমাদের ডানে বামে যারা থাকে তারা মাদক মুক্ত। এটার কারণে আমরা যদি উদ্যোগ গ্রহণ করি তাহলে এটা সফল হওয়ার নিশ্চয়তা সবচেয়ে বেশি। দ্বিতীয় হচ্ছে আমরা সামাজিক নিরাপত্তা বলয় তৈরি করব। এখানে মসজিদ, পঞ্চায়েত কমিটি এবং আপনার সিভিল সোসাইটিকে আমরা এখানে এঙ্গেজ করব। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমরা এখানে এঙ্গেজ করব। এর পাশাপাশি আমরা যেটা করব, প্রশাসনের ছত্রছায়ায় অনেক সময় মাদক ব্যবসা হয়, প্রশাসনকে আমরা ব্যাপকভাবে এ ব্যাপারে সতর্ক করব এবং তারা যেন কোনো প্রকার মাদক কারবারিকে মানে সহায়তা না করে, ব্যাপারে আমরা কাজ করব। মাদক আমাদের ক্যান্সারের মতন, মাদকের বিরুদ্ধে সবাই মিলে আমরা কর্মসূচি গ্রহণ করব ইনশাআল্লাহ। এবং বিশেষ করে আমি বলেছি, মাদক ব্যবসার যারা বেচা কিনা করেন তাদের চেয়ে তাদের গডফাদার কারা, যাদের পলিটিক্যাল পরিচয় আছে, ক্ষেত্র জায়গায় আমরা দেখেছি গডফাদারদের কে আমরা ধরব, যার মাধ্যম দিয়ে মাদক নির্মূল হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা মনে করি যে মাদক নির্মূলে আমাদের আরও কিছু পরিকল্পনা আছে, যেরকম আমরা ব্যাপক ভিত্তিক খেলাধুলা, এক্সারসাইজ, সাংস্কৃতিক কর্মকাণ্ড যদি আমরা এলাকার যুবকদের ভিতরে ছড়িয়ে দিতে পারি, খেলার মাঠ উদ্ধার করে দিতে পারি, এরকম জায়গাগুলো তৈরি করে দিতে পারি, তাহলে যুবকরা কিন্তু ওই জায়গা থেকে কনভার্ট হয়ে কি হবে, এখানে তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলাধুলা এবং অন্যান্য কর্মকাণ্ডের মাধ্যম দিয়ে তারা কি করবে, মানে মাদক মুক্ত হবে। আর জনসচেতনতা তৈরি করতে হবে। জনসচেতন যদি হয়ে যায় তাহলে দেখবেন যে এই সোসাইটি একটা মানে সোশ্যাল সিকিউরিটির মাধ্যম দিয়েই কিন্তু এই মাদক মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। এই রাস্তাঘাট সরু, এবং এটা কিন্তু আপনি দেখেন এটা অনেক অনেক বছর থেকেই এভাবেই চলে আসছে। আপনি মানুষ সদরঘাটে যাইতে হবে, এটা যদি শোনে তাহলে তাদের কান্না আসে, কেন? যে কতক্ষণে আমি 1 কিলোমিটার পথ পাড়ি দিতে পারবো। এটা এই সমস্যাটা কিন্তু বিগত সময়গুলোতেও ছিল, কিন্তু এই সমস্যার সমাধানে কেউ উদ্যোগ নেয় নাই। এই উদ্যোগ একটা সমন্বিত উদ্যোগ। সেই সমন্বিত উদ্যোগটা কি? 1 নম্বর হচ্ছে আপনার সিটি কর্পোরেশনের সহযোগিতা লাগবে, 2 নম্বর হচ্ছে সড়ক জনপথের সহযোগিতা লাগবে, 3 নম্বর হচ্ছে এলাকাবাসীর সহযোগিতা লাগবে, 4 নম্বর আমরা যারা জনপ্রতিনিধি নির্বাচিত হব তাদের সদিচ্ছা লাগবে। তারা যদি ব্যক্তি বা গোষ্ঠীর চান্দা বা সুযোগ সুবিধা নিয়ে তারা যদি এগুলোর দিকে ভ্রুক্ষেপ না করেন তাহলে আরও 100 বছর গেলেও এই সমস্যার সমাধান হবে না। আমি মনে করি আমরা এক্সপার্টদেরকে সাথে নিয়ে, বাংলাদেশের যারা এই সমস্যার সমাধানের স্টেক হোল্ডার আছে তাদেরকে সাথে নিয়ে, জনগণকে সাথে নিয়ে আমরা এটা সমাধান করতে সক্ষম হব ইনশাআল্লাহ। কারণ আমাদের মানবতার সেবা এবং কল্যাণ নিশ্চিত করাটাই হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য। এই সেবার জন্য আমাদের যদি ছোট স্যাক্রিফাইস করতে হয়, জনগণ সেই স্যাক্রিফাইসও করবে, আবার আমাদের মান বাড়বে। অনেকগুলো প্রতিষ্ঠান আছে
যেরকম আপনি মানে আমি খোলামেলাই বলি, এখানে আমাদের কাপ্তান বাজারে এখানে মুরগি গরু ছাগলের বিশাল ধরনের কর্মযজ্ঞ এখানে হয় এবং এলাকার পরিবেশ দূষণ হয়। আপনি যদি এখন যাওয়ার সময় দেখতে যান, আপনি দেখবেন যে কাপ্তান বাজারে এখানে মুরগির যে বিষ্ঠার যে গন্ধ, দুর্গন্ধ, এখানে যে পরিমাণ মুরগি জবাই হয়, এটার মাধ্যম দিয়ে এলাকাটা দূষিত হয়ে গেছে, বসবাসের অনুপযোগী হয়ে গেছে। এখন এরকম কিছু ভালো কিছু ব্যবসা, কিছু বিজনেস যদি আমরা এলাকা থেকে কি করি, ভালো জায়গায়, বেটার জায়গায় সুযোগ সুবিধা দিয়ে শিফট করে দিতে পারি, তাহলে কি হবে, এই যানজটটা কিন্তু অনেকাংশে মুক্ত হবে, চাঁদাবাজিও মুক্ত হবে এবং একটা আধুনিক এনভায়রনমেন্টে এটা চলবে। তখন পরিবেশ বিপর্যয় থেকে মানুষ বেঁচে থাকবে। এভাবে করেই আমরা জনগণকে সাথে নিয়ে এইটার সমাধান করবো ইনশাআল্লাহ। এই যে জনকল্যাণমূলক কাজের যে প্রতিযোগিতা, আমি এই জন্য আমার প্রতিপক্ষ যারা বন্ধু রাজনৈতিক দল আছেন, আসুন ওয়েলফেয়ার পলিটিক্স করি, জনগণের কল্যাণের কাজকে হাতে নিয়ে আমরা প্রতিযোগিতা করি। জনগণই ডিসিশন নেবে যে কারা আগামী রাষ্ট্র ক্ষমতায় যাবে। তাই জনগণকে বলবো, বারবার প্রতারিত হয়েছেন, বারবার আপনারা মানে আপনাদেরকে ঠকানো হয়েছে, আমরা আর প্রতারিত হতে চাই না। আর নয় অবহেলা, আধুনিক হবে পুরান ঢাকা। এই পুরান ঢাকা থেকে আমরা সবচেয়ে বেশি ট্যাক্স রেভিনিউ সরকারকে দিই, কিন্তু তার যে পরিমাণ উন্নয়ন আমাদের এখানে আসা দরকার ছিল সেটা এখনও পর্যন্ত কোনো নেতৃত্ব নিশ্চিত করতে পারে নাই। আগামী দিনে আমাকে যদি ভোট দেন, আমাদের দলকে যদি ভোট দেন, তাহলে অবশ্যই আপনাদের এই অধিকার, উন্নয়নের এই যে রাইটস আমরা আছে, এটা সরকারের কাছে আদায় করে এই এলাকাকে উন্নয়নের রোল মডেলে পরিণত করবো ইনশাল্লাহ। গ্রিন অ্যান্ড ক্লিন ঢাকায় পরিণত করবো ইনশাল্লাহ। ঢাকার ছয় হবে বাংলাদেশের আগেও যেরকম ছিল অর্থনীতির একটা বড় প্রবেশদ্বার, এই অর্থনীতির প্রবেশদ্বারটাকে আরও সমৃদ্ধ করে বাংলাদেশের উন্নয়নে ঢাকা ছয় ভূমিকা রাখবে। ভোটারদেরকে সেই আহ্বানে সাড়া দিয়ে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।